বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আবার চলে আসছে নিউজ রুমে নিত্য নতুন খবর নিয়ে। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন। গতকাল 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া ভারতবাসী অতি সুন্দরভাবে এই ঐতিহাসিক দিনটি জাতীয় পতাকা উত্তোলন সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সুচারুরূপে পালন করেছেন। সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ঐতিহাসিক লাল কেল্লার ভাষণের উপর। অপরদিকে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল আলাস্কায় অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক বৈঠকের দিকে। রেড কার্পেটে হেঁটে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে একই গাড়িতে চড়ে তিনি বৈঠকের স্থানে পৌঁছান। আশা করা হয়েছিল এই বৈঠকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র বের হবে, কিন্তু প্রত্যাশিত ফল না পাওয়া গেলেও প্রথম ধাপে কিছুটা অগ্রগতি হয়েছে। উভয় নেতার মধ্যে প্রায় 3 ঘন্টা ধারাবাহিক আলোচনা হয়েছে। সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন এই আলোচনা যুদ্ধবিরতির ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তিনি আরো বলেন, শান্তি চুক্তির বিষয়ে ইউক্রেন এবং নেটোর সদস্যদের সাথেও আলোচনা করতে হবে। অন্যদিকে বৈঠকের পর পুতিন বলেন, যুদ্ধের অবসান ঘটাতে হলে প্রথমে এই সংঘাত শুরু হওয়ার কারণগুলো দূর করতে হবে। তবে তিনি এই বার্তাও দেন যে ট্রাম্পের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্ক আরো মজবুত হবে। ট্রাম্পের এই প্রচেষ্টাকে পুতিন ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন এই বৈঠকে স্থায়ী বা চূড়ান্ত সমাধান সম্ভব নয়। দ্বিতীয় দফায় বৈঠক হবে। এই বৈঠক মস্কোতে হওয়ার সম্ভাবনা প্রবল। সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। পুতিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউক্রেন বা রাশিয়া কোনো দেশই শান্তি প্রক্রিয়ায় বাধা দেবে না। গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই লক্ষ্যেই শুক্রবার তিনি আলাস্কায় যান এবং বৈঠকের বিষয়ে আগে তিনি পুতিনের সাথে আলোচনা করেছিলেন। আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। মথুরা সহ দেশের বহু প্রান্তে অত্যন্ত জাঁকজমকের সাথে জন্মাষ্টমী উদযাপিত করা হচ্ছে। তবে আসামে আজ জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে না। আসামে ভাদ্র মাসের 28 তারিখে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। তবুও সামাজিক মাধ্যমের ট্রেন্ড অনুসরণ করে আসামের কিছু কিছু জায়গায় শ্রাবণ মাসেই জন্মাষ্টমী পালনের প্রস্তুতি শুরু করা গেছে। উল্লেখ্য, পঞ্জিকার তথ্য অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 15ই আগস্ট রাত্র 11:49 থেকে শুরু হয়েছে এবং শেষ হবে 16 আগস্ট রাত্র 9:34। এই পরিস্থিতিতে উদয় তিথির ভিত্তিতে জন্মাষ্টমী 16 আগস্ট অর্থাৎ আজ। বিশ্বাস অনুযায়ী রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথির মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই মধ্যরাতের অষ্টমী তিথিতেই কৃষ্ণ ভক্তরা উপবাস পালন করে জন্মাষ্টমীর আধ্যাত্মিকতা অনুসরণ করেন। আসামে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই জন্মাষ্টমী পালনের প্রথা প্রচলিত রয়েছে। শ্রাবণ মাসে আসামে জন্মাষ্টমী পালনের কোনো নিয়ম নাই। কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকা অনুসারে আসামে 28 ভাদ্রতেই পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে তা আগামী 14 সেপ্টেম্বর। রাজ্য সরকার সেই অনুযায়ী দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে মথুরা, বৃন্দাবন ও ব্রজধামে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব অত্যন্ত ধুমধামের সাথে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিএসটি 2.0 এর ঘোষণাকে বিশেষজ্ঞরা একটি শক্তিশালী ভারতীয় অর্থনীতি গড়ে তোলার জন্য সময়োপযোগী ও কৌশলগত পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। লালকেল্লা থেকে মোদী বলেন যে দীপাবলির আগেই জিএসটির হার কমিয়ে দৈনন্দিন পণ্যের মূল্য হ্রাস করা হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ পণ্য ও সেবার উপর 2টি স্ল্যাব স্ট্যান্ডার্ড ও মেরিটে কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে জিএসটিতে মোট 4টি স্ল্যাব রয়েছে, 5, 12, 18 এবং 28%। বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যের উপর 28%-এর উপরে অতিরিক্ত কর আরোপ করা হয়েছে।
ভারতীয় শিল্প সংস্থা সিআইআই প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণকে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার সাহসী ও দূরদর্শী দিক নির্দেশক হিসাবে অভিহিত করেছে। সিআইআই এর সভাপতি রাজীব মেমানি প্রধানমন্ত্রীর আত্মনির্ভরতা, উদ্ভাবন এবং নাগরিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব দেওয়ার প্রশংসা করে বলেন, এই ভাষণ ভারতের আত্মবিশ্বাসী, প্রযুক্তিগতভাবে উন্নত এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী জাতিতে রূপান্তরের দিকটি উজ্জ্বল করেছে। আজ থেকে আবারও বদলে গেল গৌহাটি ট্রাফিক পুলিশের ইউনিফর্ম। উল্লেখযোগ্য যে সচেতন মহলের পরামর্শ ও মতামতের ভিত্তিতেই অসম পুলিশের ট্রাফিক বিভাগের ইউনিফর্মকে আবারও সাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে কয়েক বছর আগেও ট্রাফিক পুলিশের ইউনিফর্ম সাদাই ছিল। অসম পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে ক্ষেত্রভিত্তিক পরিস্থিতি, পথ সুরক্ষা বিশেষজ্ঞ, সাধারণ মানুষ সহ সচেতন মহলের পক্ষ থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শের বিস্তৃত পর্যালোচনার পরেই ট্রাফিক পুলিশের ইউনিফর্ম সাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।